বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। দুপুর 12:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তারা বৈঠকে বসেন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়োগ পাওয়ার বছর খানেকের মধ্যে বড় ভোট আয়োজন করতে যাচ্ছে নাসির কমিশন, যার আদ্যপ্রান্তে তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারে সিএসসি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। এছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে সিএসসি। বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায় বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুরে 5টি আসন থাকবে। দুপুরে আদালত এই রায় দেন। এর আগে গেল 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরের 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়ার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের রায়ে আদালত একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসন বহাল রাখতে এসিকে নির্দেশ দিয়েছেন। তখন হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গত 16 সেপ্টেম্বর বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। নির্বাচন কমিশন হচ্ছে লোকপ্রান্তিস, তাদের কাছে বাগেরহাটের যেমন অবস্থা গাজীপুরের তেমন অবস্থা। নির্বাচন কমিশন আমাদের সদাই বিবেচনা করে আমাদের আজকে বিকেল 2টার মধ্যে ওনারা গেজেট প্রকাশ করে পরবর্তী ইলেকশনের কার্যক্রম সম্পন্ন করবেন। যাই হোক, অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটি ডিসমিসড হবে, খারিজ হবে, অ্যাকর্ডিংলি খারিজ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও শান্তিপূর্ণ নয়। এনসিপি ক্ষমতায় যাবার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের পক্ষে জনমত গড়াই দলের মূল লক্ষ্য। রিপোর্ট করেছেন আতিকুর রহমান তিতাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউকে এনসিপি সংসদে পাঠাতে চায় না। নির্বাচনী আইন না মানলে প্রার্থিতা বাতিল করা হবে। পরে আক্তার হোসেন জানান, যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল হতে পারে। কোন ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনো শান্তিপূর্ণ নয়। অন্যান্য দলগুলোকে তাই দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানান তিনি। এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এনসিপি ক্ষমতায় যাবার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের পক্ষে জনমত গড়াই এনসিপির মূল লক্ষ্য। এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কি সংস্কার করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক তিনি। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।
গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্যে আরো বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে যা কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ করা সম্ভব, আর যদি তা না হয় তা জাতি মুখে থুবড়ে পড়বে। আশা করছি, চিন্তা করছি আমরা করব এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে, ঐতিহাসিক ঘটনা হিসেবে, ঐতিহাসিক অভিজ্ঞতা হিসেবে আমরা নেব। এটার থেকে জাতিকে একটা মস্ত বড় অভিজ্ঞতা উপহার দিতে পারবো, যেটা জাতি স্মরণ করবে। এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের অতি দরকার। এই গণভোট অতি দরকার। এই গণভোটের মধ্যে ঠিক হবে ভবিষ্যতের রাস্তাগুলো, ওই দুর্ঘটনা ঘটার রাস্তাগুলো সব বন্ধ করে দেবে। এই বন্ধ করার এই হলো সুযোগ। গণভোটে ঠিক মতো যেন ভোটটা দিতে পারে সবাই। জুলাই গণঅভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করা সহ ৩ অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা এবং উস্কানি সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর। আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্য প্রদান করেছেন। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য, সুতরাং এটার প্রসিডিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন। এই কারণে এখানে আইনে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে যে কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া এটা চলবে। তবে যুক্তিসঙ্গত যতটুকু সময় দরকার সেটা দেওয়া হবে, সেটা দেওয়া হচ্ছে এখানে। পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে আজকে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ই ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নরসিংদী পুলিশ লাইন্স, জেলা কারাগার এবং বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই আগস্টের আন্দোলনের সময় যেসব অস্ত্র সরঞ্জাম হাতছাড়া হয়েছিল তার অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে, যা সরকারের দ্রুত ও একযোগে নেওয়া পদক্ষেপের সফলতা তুলে ধরে। জেলা কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন সরকার আসার পর বন্দীদের খাবারের মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নরসিংদীতে রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। আমি ডিআইজিরে বলছি একটা কম্বিং অপারেশন করে, যে কম্বিং অপারেশনে আর্মি, র্যাব, এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি কি বলে রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়। এই জন্য আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে আমরা তার সাথে। নির্বাচন কমিশনের সচিব সরাসরি সেখানে বক্তব্য রাখছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। প্রধান নির্বাচন কমিশনার স্যার এবং 4 জনা কমিশনার স্যার এবং আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছিলাম ইলেকশন পূর্ব প্রস্তুতি এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করার জন্য। মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার যে সমস্ত বিষয়গুলোকে আপডেট করেছেন তার ভিতরে একটা হচ্ছে ভোটার তালিকা। এ বিষয়ে উনি বলেছেন যে গত জানুয়ারি থেকে শুরু করে 31শে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা সেটা, পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন
যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন প্রার্থীকে একজন ভোটারকে দেওয়া হবে, তিনি কত সময় আমাদের মক যে ভোটিংটা হয়েছিল সে অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট, এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কী বলা যেতে হবে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে, এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। এটাই মূলত ছিল আজকের আলোচ্য বিষয় এবং এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট কৌতূহল, ছোট ছোট উত্তর, এই সমস্তগুলো নিয়ে আমরা ওনার সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে আমরা সবাই আলোচনাটা করেছি। আমি আপনাদেরকে এইটাই আর কি জানানো এই মুহূর্তে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারবে যে তফসিলটা কখন ঘোষণা করা হচ্ছে। দেখছেন আমি আপনাদের মনের কথা জানি। আজকে বিকাল 4টার সময় স্যারের ভাষণ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজে যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবো আমি আবার আপনাদের সামনে এসে সেটা বলে যাব। আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করেন, হয়তো আমি ঘন্টাখানেক পরে আপনাদেরকে বা 2 ঘন্টা পরে আমি আর একটা আপডেট দিতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা নির্বাচন কমিশনের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার বয়স প্রায় 80 বছর। দ্রুত সেরে না ওঠার পেছনে বয়স একটি বড় ফ্যাক্টর। এছাড়া এই বয়সে নানা রোগে আক্রান্ত তিনি। তারা বলছেন কারাগারে যাওয়ার পর থেকে সময় মতো সঠিক চিকিৎসা পাননি। তবে খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটি চিকিৎসকদের কাছে স্বস্তির বিষয়। এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সশরীরে অংশ নেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এভারকেয়ারে অ্যাম্বুলেন্স চলে আসবে, আর যখনই বিএনপি চাইবে তার কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মামেকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে গৃহবধূ লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন সকাল 9:36 সাদা সালোয়ার কামিজ ওড়না পায়কেটস পরে নেমে আসে এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে ছিল মাস্ক। স্কুল ড্রেস পরে বেরিয়ে যাওয়া ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। ওই দিন বাসায় ঢুকে মামেকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কয়েকটা স্থানে অভিযান চালানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বারবার অবস্থান পরিবর্তন করেন গৃহকর্মী আয়েশা। সবশেষ আজ তাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
বিভিন্ন সংস্থা থেকে ধার নেওয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। জাতীয় ভ্যাট দিবস সপ্তাহ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। অনুষ্ঠানে রাজস্ব আদায় এনবিআর ডিজিটালাইজেশন করা গেলে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানায় বক্তারা। এ সময় জটিল ভ্যাট আইন সহ নানা কারণে ভ্যাট আদায় কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজেশন করা সম্ভব হয়নি বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, আয়কর খাতে ব্যাপক ফাঁকি আছে, তা আদায় ও অনুসন্ধানে কাজ করছে এনবিআর। ইনকাম ট্যাক্স ডিপেন্ডেন্ট হচ্ছে নট অন ভ্যাট আর সাপ্লিমেন্টারি ডিউটি এগুলোতে তাকে যতটা কমানো। মোটামুটি আমাদের রাজস্ব ব্যবস্থা আরেকটু মডার্নাইজ করা। জাকাত দেওয়া যেমন ধর্মীয় বিধান আছে, রাষ্ট্রীয় বিধান হচ্ছে আমাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী কর দিতে হবে। তাহলে এই করের মালিক হচ্ছে 18 কোটি জনগণ। আপনি 18 কোটি জনগণকে ঠকিয়েছেন, সুতরাং আমি আপনার পক্ষে নাই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ভ্যাট রিটার্নের জন্য আলাদা করে সফটওয়্যার করব, যেখানে তাদের আর আলাদা করে কোনো ডাটা মেনটেন করা লাগবে না, তারা সেখান থেকে দিতে হবে। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, ইনশাল্লাহ আমাদের অনেক সম্ভাবনা আছে এবং আমাদের এই সম্ভাবনাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি। গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ 8 জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতরাত আনুমানিক 3টার দিকে কাশিমপুর থানাধীন লোহাকের এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ইয়াবা, গাঁজা, 8টি দেশীয় অস্ত্র, নগদ অর্থ, মোবাইল ফোন এবং একটি ক্যামেরা ডিভিআর মেশিন উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ খালিদ মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নেতৃত্বে আমি এবং বিজিবির একটা টিম আমরা অভিযান করে আখি নামের সে মাদক সম্রাজ্ঞী এবং তার সহযোগীদের আটক করি। আমি উদ্ধার করেছি 7005 পিস। সেবায় ব্রত এই মূল মন্ত্রকে সামনে রেখে এমইএস এর সদস্যবৃন্দকে বর্তমান প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব নির্মাণ নীতির আলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে আয়োজিত মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই আহ্বান জানান। দক্ষ মানব সম্পদ, টেকসই নকশা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতে এমইএস তার সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান। সাতক্ষীরায় এবছর শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। কৃষকরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবছর সবজির উৎপাদন অনেক বেশি এবং বাজার মূল্য পেয়েছে ভালো। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও খুচরা বাজারে তুলনামূলক শীতকালীন সবজির দাম বেশি। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে দুচোখ যায় শুধুই সবুজের সমারোহ। এ যেন প্রকৃতি নিজ হাতে রং ছড়িয়ে সাজিয়ে তুলেছে শীতের আগমনী দৃশ্য। সবুজ পাতার পরশে ভরে উঠেছে মাঠ, উঠোন, কৃষিজমি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, এক একটি ক্ষেত যেন এক একটি রঙিন উৎসবের মতো। মৌসুমি সবজি উঠতে থাকায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তারা বলছে, অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার কারণে ফলন অনেক ভালো আর বাজারেও মিলছে ন্যায্য মূল্য। 10 বছরের মধ্যে এবছর সবচেয়ে ফলন ভালো হয়েছে এবং দামও বেশি পাইছি। এই বর্তমানে খুবই খুশি, আল্লাহর রহমতে 2 বছর আগে সব লস ফস খাইয়ে এবছর আল্লাহ খুবই ভালো দেয়। এবছর ওলকপির দাম পেয়েছে, আমরা কৃষকেরা অনেক খুশি। তবে ভিন্ন চিত্র খুচরা বাজারে। ক্রেতারা বলছে, বাজারের সরবরাহ বাড়লেও ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি। শীতকালীন যে সবজি অন্তত সেই সবজিটার দাম এখনো অনেক বেশি, বিশেষত ফুলকপি, পাতাকপি বা বেগুন। ভোক্তারা তাকাই থাকে শীতের সময় সবজির দাম একটু কম হবে। বাজারে মূলত এখনো সেভাবে সবজির দাম কমেনি।
কৃষি বিভাগ বলছে, আধুনিক প্রযুক্তি ও কৃষকদের পরামর্শ সঠিকভাবে বাস্তবায়ন হওয়ায় প্রত্যাশা অনুযায়ী উৎপাদন বেড়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলায় সবজি পাঠানো সম্ভব হবে বলে জানান তারা। আমার কৃষকরা এবছর মোটামুটি খুবই লাভবান হচ্ছে, পর্যাপ্ত দাম পাচ্ছে। আমি আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি কর্মী হিসাবে আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি নিয়মিত। এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই প্রতিকূল অবস্থার মধ্যেও এই সাতক্ষীরা জেলাতে সবজি উৎপাদন হচ্ছে, এটা আশানীয়। আমরা মনে করছি যে এই আবাদ প্রতি বছরে বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় ৯,৬৯০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে ২,১৩,১৮০ মেট্রিক টন, যার বড় অংশই উঠতে শুরু করেছে মাঠ থেকে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।